আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। শরীফ ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে তুলকালাম চলছে বাংলাদেশে। এমন নয় যে হাদি বড় মাপের কোনো রাজনৈতিক নেতা। যতদূর জেনেছি তিনি এখনো মরেননি, তবে অবস্থা খুবই খারাপ। কেউ বলছে তিনি বেঁচে আছেন, কারো মতে মরে গেছেন। অনেকটা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি। জানি না হাদি এবং খালেদা জিয়ার দুইজনের দুই রাজনৈতিক দল 16ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে কি না। যদি 16ই ডিসেম্বর খালেদা জিয়ার ব্যাপারে খারাপ কোনো খবর আসে, তাতে বিএনপি দলের লাভ কমিয়ে দেবে হাদির খারাপ খবরটা। কারণ অনেকেই বলছে যে হাদির মৃত্যুর পেছনে আছে বিএনপির হাত। আবার এর সাথে আরো বলছে ভারতের হাত, আওয়ামী লীগের হাত এবং আরো অনেকের হাত। আমাদের আজকের এখনকার আলোচনা হাদিকে নিয়ে। কে তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে, বাংলাদেশের নির্বাচনে এই হত্যার কি প্রভাব ও আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলেছে, এই বিষয়টিকে কেন্দ্র করে সেটা এখানে খুঁজব। একেবারে গোয়েন্দা গল্পের প্লট। আমরা চেষ্টা করব খুনিকে খুঁজতে। বিশ্বের গোয়েন্দা কাহিনীর নমস্য দুটি নাম স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি। দুজনের তদন্তের ধরন একেবারে আলাদা। শার্লক হোমসের পদ্ধতির মূল ভিত্তি হল প্রখর পর্যবেক্ষণ এবং নিখুঁত যুক্তি নির্ভর অনুমান। তিনি অপরাধের জায়গায় ছুটে যান, ক্ষুদ্রতম বিস্তারিত বিষয়গুলো লক্ষ্য করেন। জুতোয় কোথায় মাটির দাগ আছে, ঘরে পড়ে থাকা একটা সুতো বা রক্তের ছিটে, সিগারেটের একটা টুকরো, আঙুলের ছাপ, এইসব ছোটখাটো সূত্র থেকে তিনি খুনিকে পাকড়াও করেন। এগুলো হচ্ছে ব্যক্তিগত খুনের তদন্তে এই ধরনের তদন্তের প্রক্রিয়া খুব কাজ দেয়। গোয়েন্দা কাহিনীর রানী হচ্ছেন আগাথা ক্রিস্টি। আগাথা ক্রিস্টির গোয়েন্দা আরকুল পোয়ারো, তিনি আবার উল্টো পথে হাঁটেন। তিনি তদন্ত করেন একেবারে আলাদাভাবে। তিনি অপরাধের জায়গায় গিয়ে বিস্তারিত তদন্ত করার ধারেও যান না। তিনি অনেক দূরে বসে সম্ভাব্য খুনিদের মনস্তত্ত্ব, সাইকোলজি, সেগুলো বিশ্লেষণ করেন। আরকুল পোয়ারোর বিশ্বাস যে নির্দিষ্ট ধরনের মানুষ নির্দিষ্ট ধরনের অপরাধ করে এবং তিনি তাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করে খুনির কাছে পৌঁছে যান, তাকে ধরেন। তিনি শুরুতেই দেখেন এই যে খুনটা হলো একটা খুন, এই খুনে কার লাভ সবচেয়ে বেশি, অর্থাৎ এই মৃত্যুতে কে সব থেকে বেশি লাভবান। ইংরেজিতে যাকে বলে কুই বোনো, মানে কার সবচেয়ে বেশি লাভ। শার্লক হোমসের লাইন এই খুনের কিনারায় কাজ দেবে না যেভাবে হাদিকে হত্যা করা হয়েছে। কারণ ঘটনাস্থলে গিয়ে কোনো বিশ্লেষণ করার সুযোগ এখানে নেই। রাস্তায় চলন্ত গাড়িকে ধাওয়া করে খুন করার যে চেষ্টা, সেখানে আঙুলের ছাপ, সিগারেটের বাঁট, এসব কোথায় পাওয়া যাবে? এখানে তদন্ত চলবে আগাথা ক্রিস্টির যে গোয়েন্দা আরকুল পোয়ারো, তার তত্ত্ব অনুযায়ী। আগাথা ক্রিস্টি এবং তার গোয়েন্দা আরকুল পোয়ারো, এটা যদিও ওই উচ্চারণে এটা হয় হারকিউল, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আরকুল পোয়ারো। তিনি যদি আজ বেঁচে থাকতেন এবং হাদি খুনের তদন্তের ভার যদি তার উপরে আসতো, তাহলে খুনি হিসেবে কাকে ধরতেন তিনি? দুর্ভাগ্য, আগাথা ক্রিস্টি আজ বেঁচে নেই, আর তার গোয়েন্দা আরকুল পোয়ারোকেও তাই পাওয়া যাবে না। কিন্তু তারা না থাকলেও তাদের চিন্তাধারা বা থট প্রসেস, সেটা তো আছে পৃথিবীতে এবং ভালোভাবেই আছে। সেই থট প্রসেস অনুসরণ করে একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি এই খুনের পিছনে কার বা কাদের হাত আছে সেটা খুঁজে বের করেছি। আষাঢ়ে গল্প ভাববেন না, এবং আষাঢ়ে গল্প না ভেবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনুন আমার বিশ্লেষণ। বিরোধ থাকলে স্পষ্ট জানান, ভদ্র ভাষায় ভালোভাবে। এবং যদি আমাকে পছন্দ করেন, আমার এই
ধারণা আমি যে জায়গায় পৌঁছচ্ছি, তাহলে সেটাও লিখে জানান। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু আগাথা ক্রিস্টির অসম্ভব রকমের ভক্ত সেই ছেলেবেলা থেকে। আর এই কদিন হাসপাতালের শয্যায় শুয়ে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছেছি, যেটা আপনাদেরকে বলবো। শরীর থেকে গল ব্লাডারটি সফলভাবে বিসর্জন দিয়ে আপনাদের শুভেচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথমেই আপনাদের কাছে নিয়ে এলাম হাদি কাণ্ডে আমার বিশ্লেষণ। এই কাজ করতে গেলে হাদির পরিচয় নিয়ে দু কথা বলতে হয়। প্রথমে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ এবং এর অন্যতম নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি নাম। তার রাজনীতি দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের ওপর, তীব্র ভারত বিরোধিতা ও ভীষণ রকমের আওয়ামী লীগ বিরোধিতা। মুখে অশ্লীল কথার ফুলঝুরি ও বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে, ওসমান হাদি সেই রাজনীতির বড় সড় সমর্থকও বলতে পারেন, নেতাও বলতে পারেন। সুতরাং তার সম্ভাব্য ঘাতকদের তালিকায় প্রথম দুটি নাম আসে ভারত ও আওয়ামী লীগের। এরপরে যে নামগুলো ঘুরছে তারা হলো বিএনপি, জামায়াত এবং আরো কেউ কেউ। এই পরিস্থিতিতে আজ যদি আগাথা ক্রিস্টি বেঁচে থাকতেন ও তার গোয়েন্দা পোয়ারোকে ওসমান হাদির খুনিকে ধরার কাজে নিয়োগ করতেন, তবে খুনি হিসেবে কে বা কারা ধরা পড়ত? আগেই বলেছি, আগাথা ক্রিস্টির জগৎ হলো নিরেট যুক্তি, পর্যবেক্ষণ এবং সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, মানব চরিত্রের জটিল মনস্তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। হারকিউল পোয়ারো বা আরকুল পোয়ারো যেটাই বলেন, রাজনৈতিক জটিলতার চেয়ে ব্যক্তিগত মোটিভ এবং লিটিল গ্রে সেলস, আমাদের মাথার ঘিলু, এই ঘিলু ব্যবহার করে অপরাধীর মনস্তত্ত্ব ধরতে এবং অপরাধীকে ধরতে বেশি আগ্রহী। যদি পোয়ারোকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওসমান হাদির খুনিকে ধরার জন্য নিয়োগ করা হয়, তবে তিনি দলীয় রাজনীতি বা ওই আওয়ামী লীগ ইত্যাদি বা ভূ রাজনৈতিক তত্ত্বের পরিবর্তে তিনি মোটিভ খুঁজতে যাওয়ার চেষ্টা করতেন প্রথমেই। এখানে মূল মোটিভটা কি হতে পারে তদন্তের? পোয়ারো সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু করেন তার তদন্ত। প্রশ্নটা হচ্ছে, দ্য মোটিভ ম্যাডাম অর মসিয়ে, দ্য মোটিভ, দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। বাংলাদেশ সরকার সম্ভাব্য খুনি হিসেবে ভারতীয় আততায়ীর ভূমিকা উল্লেখ করে ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করেছেন, অনেক কিছু বলেছেন, ইতিমধ্যে খবর পেয়েছি সেখানে আওয়ামী লীগের যোগসাজশের প্রসঙ্গও এসেছে। সে ব্যাপারে বিশদ আলোচনায় যাব না, কারণ আমার বিশ্বাস বাংলাদেশ সরকার ও তার তল্পিবাহক প্রচার যন্ত্র যেটাই তাদের সুবিধা সেটাই করছে ও করবে, সেটা ভারত বিরোধিতা। আমরা বরং পোয়ারো সাহেবের কাছে যাই। পোয়ারো খুনি হিসেবে যাদের সন্দেহ করতেন তাদের তালিকা ও কারণ বিশ্লেষণ করছে। সম্ভাব্য খুনি কে হতে পারে? এক, ব্যক্তিগত স্তরের উচ্চাকাঙ্ক্ষী যারা, তার বলা যায় কি দ্য ম্যান অর ওম্যান নেক্সট ডোর, অর্থাৎ ওনার কাছের লোকরা যারা লোভ বা ঈর্ষা তার বশে এই খুনিটা করতে পারেন। পোয়ারো প্রথমেই দেখবেন ওসমান হাদির সবচেয়ে কাছের লোক কারা। তারা ইনকিলাব মঞ্চের সহ নেতা হতে পারে, ইনকিলাব মঞ্চকে যারা অর্থ দেয় তারা হতে পারে, মঞ্চের ভেতরে ক্ষমতার দ্বন্দ্বে থাকা কোনো ব্যক্তি হতে পারে যে হাদিকে হটিয়ে কোনো কাজ করতে চায়। কেউ হয়তো দেখছিল হাদির জনপ্রিয়তা তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা। পোয়ারো দেখতেন হত্যাকাণ্ডের পরপরই কে হাদির জন্য সব থেকে বেশি চেঁচাচ্ছে, হাদির মৃত্যুতে কে সব থেকে বেশি হাহাকার করছে, এবং সেই সাথে সাথে ওই হাহাকারের মধ্যে দিয়ে আবার হাদির শূন্য পদে বসার চেষ্টা করছে, বা কে হাদির তহবিল নিয়ন্ত্রণে নিতে চাইছে। এদের অ্যালিবাই মানে তারা
কোথায় ছিল তারা কিন্তু ঘটনার কাছাকাছি থাকবে না, ওরা অনেকটা দূরে থাকবে, দূরে থেকে তারা কলকাঠি নাড়াবে। সুতরাং এদের ওই অ্যালিবাই, অজুহাত, সেগুলো পরীক্ষা করে এরা সহজেই এদের মিথ্যাচার ধরে নেওয়া যায়। দ্বিতীয় মোটিভ কাদের থাকতে পারে? যে যাদের ভয় অথবা চরম সুরক্ষা, ফিয়ার অর এক্সট্রিম প্রোটেকশন, এমন কেউ যিনি মনে করতেন ওসমান হাদি তার ব্যক্তিগত জীবনের কোনো গোপনীয়তা ফাঁস করে দিতে পারে। বাংলাদেশে এখন তো চুরি, জোচ্চুরি, ঘুষ, খুন এসবের তো কোনো শেষ নেই। সুতরাং এই গোপনীয় কিছু খবর হাদির কাছে থাকতেই পারে এবং থাকা স্বাভাবিক, এবং তার ফলে হাদি সেটা ফাঁস করে দিলে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। সুতরাং তারা এই ভয় থেকে তারা হাদিকে খুন করবার পরিকল্পনা করতে পারে। এই খুনি হবে সবচেয়ে ঠান্ডা মাথার খুনি। পোয়ারো সাহেব, আগাথা ক্রিস্টির গোয়েন্দা, তিনি প্রথমে এতক্ষণে দেখে ফেলতেন খুনের দিন কে এমনভাবে দূরে ছিল যাতে সন্দেহ করা না যায়, কিন্তু যার অ্যাক্সেস হাদির কাছে যাওয়ার সুযোগ ছিল। পোয়ারোর যে হিউম্যান সাইকোলজি, এই আপাত নির্দোষ, মানে যে বন্ধু হাদির সব থেকে নিজেকে নির্দোষ বলছে, ভাব দেখাচ্ছে, সেই হয়তো আসল খুনি। 3 নম্বর আরেকটা মোটিভ কি হতে পারে? সেটা হচ্ছে আদর্শগত বিশুদ্ধতার প্রশ্ন। কোনো রাজনৈতিক দল নয়, বরং ওই দলের কোনো সদস্য যিনি মনে করেন হাদি তার আদর্শের সাথে আপোষ করছে বা খুব কঠোর হচ্ছে অথবা যথেষ্ট কঠোর নয়, প্রতিপক্ষের সাথে তার ব্যবহার আরো তার মনের মতো হচ্ছে না, তিনি এই হত্যাকাণ্ড তিনিও করতে পারেন। এই খুনি আবেগপ্রবণ হবে এবং এরা ভুল করতে বাধ্য। হয়তো সে তার দলের কোনো প্রতীক বা স্লোগান অজান্তে ফেলে যাবে। পোয়ারো ওই ফলস ফ্ল্যাগ বলে একটা জিনিস আছে, মানে হচ্ছে কি জানেন তো, মানে ফলস ফ্ল্যাগ মানে সামনে একটা জিনিসকে দেখানো, সেটা কিন্তু আসল ঘটনা নয়, আসলকে চাপা দেওয়ার জন্যে একটা মিথ্যেকে সামনে রেখে দেয়া। পোয়ারো আগে খুঁজতেন ওই পাবলিক যেটা বলছে না, এ খুন করতে পারে, ও খুন করতে পারে, সে খুন করতে পারে, পোয়ারো সেদিকে যাবেন না, তিনি যাবেন সম্পূর্ণ উল্টো দিকে। আর এইবার আসি, তাহলে বোঝাই গেল যে কারা কারা খুনের মধ্যে থাকতে পারে। এরপরে আসি, কেন পোয়ারো বড় দলগুলোকে, ওই যেমন বলা হচ্ছে জামাতের কথা, আওয়ামী লীগের কথা, বিএনপির কথা, এগুলোকে আমলই দিতেন না পোয়ারো, মানে আগাথা ক্রিস্টি। কারণটা হচ্ছে কি, ডিপ স্টেটের তত্ত্বকে গুরুত্ব দেওয়ার মতো নয় যতটা তিনি দেবেন ব্যক্তির মোটিভকে, উদ্দেশ্যকে। তিনি বিশ্বাস করতেন বড় অপরাধেও শেষ পর্যন্ত মানুষের ছোট ছোট দুর্বলতা থেকে আসে। অনেক খুন হয়ে যায় তার মানে কারণটা কিন্তু অনেক ছোট ছোট কারণের মধ্যে। যদি আওয়ামী লীগ, ভারত বা জামাত এই কাজটি করত, তবে তারা এটা করত নিখুঁত ভাবে, কোনো প্রমাণ থাকতো না। বাংলাদেশে গত 1-2 মাসের মধ্যে অন্তত 30 জন বিদেশি গুপ্তচর খুন হয়েছে। কে খুন করেছে, কিভাবে খুন করেছে, তার মধ্যে আমেরিকার গুপ্তচর আছে, পাকিস্তানের গুপ্তচর আছে, তুরস্কের গুপ্তচর আছে। একটা গুপ্তচরের ব্যাপারে, খুনের ব্যাপারে একজনকেও ধরা যায়নি। কেন? কারণ সে খুনগুলো করেছে অনেক বড় মাথা, তারা এত নিখুঁত ভাবে করেছে সেই সব হত্যাকাণ্ড যে 31 জন খুন হয়েছে, একজনকেও গ্রেফতার করা যায়নি। এসব হত্যাকাণ্ডে যদি একটু ভুল হতো বা মোটিভের ছাপ থাকতো, পোয়ারো কিন্তু ধরে ফেলতেন, কিন্তু কোনোখানে ব্যক্তিগত মোটিভ বা সামান্য ভুল নেই। তাহলে সেজন্যই তো কেউ ধরা পড়েনি ওই কাণ্ডগুলোতে। তাহলে হাদি কাণ্ডে পোয়ারোর চূড়ান্ত রায় কি হতে পারে? হু ইজ দ্য আনএক্সপেক্টেড ভিলেন? এমন খলনায়ক যাকে কেউ আশাই করেনি যে খুন করতে পারে। পোয়ারোর বহু কাহিনীর অভিজ্ঞতা বলে যে খুনি তাকে কেউ সন্দেহ করে না। পোয়ারো প্রথমেই ঘোষণা করতেন কি, মসিয়ে, দ্য ক্রাইম ওয়াজ নট পলিটিক্যাল, it was personal, dressed up in the cloak of politics. The motive was not for the good of the revolution,
but for the control of the funds or the love of the leadership position. কি এর অর্থ? অর্থটা হচ্ছে মহাশয় বা মহাশয়া, অপরাধটি রাজনৈতিক নয়, এটা ব্যক্তিগত, রাজনীতির আড়ালে ঢাকা রয়েছে। এর উদ্দেশ্য এই দেশের মঙ্গল নয়, বিপ্লবের মঙ্গল নয়, বরং তহবিল নিয়ন্ত্রণ করা বা নেতৃত্ব পদের লোভে এই খুন করা হয়েছে। পোয়ারো তদন্তের শেষে খুনি হিসেবে ধরা পড়তো ওই ইনকিলাব মঞ্চের একেবারে কাছের কেউ, হতে পারে মঞ্চের কোষাধ্যক্ষ যিনি অর্থ আত্মসাতের ভয়ে ছিলেন, অথবা হাদির সেকেন্ড ইন কমান্ড যিনি হাদির ছায়ায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন একে খুন করে আমি জায়গাটা দখল করব। রাজনৈতিক জটিলতাকে ব্যবহার করে ব্যক্তিগত লোভ চরিতার্থ করাই এই মার্ডারের মূল মোটিভ। এই খুনি এমনও হতে পারে যে হাদির কাছের লোক হয়ে হাদিকে হত্যার সুপারি নিয়েছে বাংলাদেশের ভেতরের কোনো ব্যক্তির কাছ থেকে, ভারতের কাছ থেকেও নয়, আওয়ামী লীগের কাছ থেকেও নয়। বাংলাদেশের গোয়েন্দাদের যেটুকু সুনাম আগে ছিল সেই সুনাম ইউনূসের আমলে মোটামুটি শেষ। সুতরাং এরা কেউ বলবে খুনি খুন করে পালিয়ে গেছে ভারতে, ভারত তাকে ফেরত পাঠাক এক্ষুনি, এইটা আবার বলেছে, এই দাবি করেছে ইউনূস সরকার। আবার ওই সরকারেরই পুলিশ আবার বলছে এমন কেউ ভারতে পালাতে পারেনি, তারা দেশেই আছে। সুতরাং গুজব চলতেই থাকবে আর খুনি থাকবে অধরা। কারণ বাংলাদেশ সরকার চায় যে এই খুনি ধরা যাতে না পড়ে। কারণটা হচ্ছে, অনেক কারণ তাদের আছে, নির্বাচন পেছানো তাদের একটা বড় কারণ, এছাড়াও আরো কারণ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। কথার শুরুতেই আমি আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই, স্মরণ করি, শ্রদ্ধা জানাই আমাদের এই দেশমাতৃকার জন্য যারা জীবন দিয়েছেন, যারা ত্যাগ করেছেন, যারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন এবং এই সংগ্রাম এবং যুদ্ধে যোদ্ধাদের, সংগ্রামীদের পাশে ছিলেন, তাদের সবাইকে। রাজনীতিতে কখনো কখনো ঘটনাগুলো খবর থাকে না, ঘটনাগুলো হয়ে ওঠে আবহাওয়া। গত কয়েক সপ্তাহে বাংলাদেশে সেই আবহাওয়া বদলেছে দ্রুত। রাজধানীর উত্তরা থেকে বিজয়নগর, আবার ঢাকার বাইরে বিভিন্ন জেলা, খুন, গুলি, হামলা, অগ্নিসংযোগের খবর যেন এক ধরনের অস্বস্তিকর ধারাবাহিকতায় মিলছে। উত্তরা ৮ নম্বর সেক্টরে রেল লাইনের পাশে একটি সংগঠনের অফিসে ঢুকে জুলাই রেবেলসের সদস্য মোহাম্মদ রেজওয়ানের উপর হামলা, তার মাথায় আঘাত, হাসপাতালে ভর্তি। এটা একা কোনো বিচ্ছিন্ন ক্রাইম নিউজ নয়, এটা নির্বাচনের আগ মুহূর্তে রাজনীতির নিরাপত্তাহীনতার প্রতীক। এই দিনই তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধনে ছিলেন। এ তথ্য ঘটনাটিকে আরও বেশি রাজনৈতিক প্রেক্ষাপটে বসিয়ে দেয়। আর হাদির উপর গুলিবর্ষণ সেটি আরও বড় অভিঘাত। তফসিল ঘোষণার পরদিন ঢাকার দিনের আলোয় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ, তার অবস্থা আশঙ্কাজনক, পরে উন্নত চিকিৎসায় স্থানান্তর, এসবই ভোটের মাঠে আতঙ্কের ভাষা। নির্বাচনের মানে যে উৎসব, জনসংযোগ, মত প্রকাশের প্রতিযোগিতা, সেখানে যদি সম্ভাব্য প্রার্থীর শব্দবন্ধের সঙ্গে গুলিবিদ্ধ শব্দটি স্বাভাবিকভাবে জুড়ে যায়, তাহলে বুঝতে হবে রাজনীতির শরীরে আবার ভয় ঢুকছে। এই ভয় শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, এটাই আসল বিপদ। পুলিশি গোপন প্রতিবেদনের দেশ জুড়ে টার্গেটেড হামলার আশঙ্কা, সম্ভাব্য প্রার্থীদের ঝুঁকি মূল্যায়ন করে ক্যাটাগরি করে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব, এসব ইঙ্গিত করে যে রাষ্ট্র নিজেও পরিস্থিতিকে সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে আর দেখছে না, বরং নির্বাচনী নিরাপত্তার সংকট হিসেবে দেখছে। এমনকি প্রধান উপদেষ্টা নিজেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বলেছেন স্পেশালাইজড শুটাররা সক্রিয় হয়ে পড়েছে। তার মানে আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে নির্বাচনকে ঘিরে সহিংসতা আর ব্যতিক্রম নয়, সহিংসতার সম্ভাবনাই পরিকল্পনার কেন্দ্রে ঢুকে গেছে। রাষ্ট্র তখন কি করছে? দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে অভিযান, নির্দেশনা, সতর্কতা, পুরস্কার ঘোষণা, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখবার কথা। এসব পদক্ষেপ নিঃসন্দেহে জরুরি, কিন্তু প্রশ্ন হলো এসব পদক্ষেপ কি কেবল প্রতিক্রিয়া নাকি প্রতিরোধের সক্ষমতা? প্রতিক্রিয়া মানে ঘটনার পরে অভিযান, প্রতিরোধ মানে ঘটনার আগেই সক্ষম গোয়েন্দা তৎপরতা, অস্ত্র উদ্ধার, অপরাধীর দ্রুত শনাক্তকরণ,
বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব পক্ষের জন্য সমান নিরাপত্তা ও সমান আইনি আচরণ। এই জায়গায় এসে আরেকটা বড় বাস্তবতা সামনে আসে, অবৈধ অস্ত্রের ছায়া। গণ অভ্যুত্থানের সময় থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদের একটা বড় অংশ এখনো উদ্ধার হয়নি। এ ধরনের তথ্য জনমনে বারবার ভয়ের বার্তা দেয়, কারণ মানুষ জানে অস্ত্র যখন সমাজে ঘুরে বেড়ায় তখন রাজনীতি অপরাধ এক জায়গায় এসে মিশে যায়। এই মিশ্রণই নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করে। একজন ভোটার যখন ভাবেন ভোট দিতে গেলেই হয়তো রাস্তায় সহিংসতা হবে অথবা প্রার্থী সমর্থকদের সংঘাতে এলাকা উত্তপ্ত হবে, তখন তিনি নিজের নিরাপত্তাকে গণতন্ত্রের চেয়ে বড় করে দেখেন। এটা মানুষের দোষ নয়, এটা রাষ্ট্রের ব্যর্থতার নির্মম ফল। অন্যদিকে একই সময়ে রাজনীতির মাঠে একটা বিশাল ঢেউ উঠতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। 25 তারিখে তিনি ফিরবেন। দলীয় ঘোষণায় 25 ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছবেন। এ তথ্য প্রকাশের পর কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা, ঢাকামুখী জনসমাগমের প্রস্তুতি, রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সবই চোখে পড়বার মতো। রাজনীতিতে প্রতীকী ঘটনা অনেক সময় বাস্তব রাজনীতির চেয়েও শক্তিশালী হয়। দীর্ঘ নির্বাসনের পর প্রত্যাবর্তন, এটা বিএনপির কাছে কেবল সাংগঠনিক নয়, আবেগেরও উৎস। আন্দোলন, মামলা, দীর্ঘ অনুপস্থিতি সব মিলিয়ে দলটির কাছে এটি ঘুরে দাঁড়ানোর মুহূর্ত হিসেবে হাজির হচ্ছে। কিন্তু এখানেও ঝুঁকি লুকিয়ে আছে। একদিকে প্রত্যাবর্তনের উদ্দীপনা, অন্যদিকে সহিংসতার আশঙ্কা। এই দুটো স্রোত একদিনেই ঢাকায় এসে ধাক্কা খেতে পারে। ঢাকায় লাখো মানুষের সমাগম যদি ঘটে, সেটি রাষ্ট্রের জন্য একটি বড় নিরাপত্তা পরীক্ষাও। এই পরীক্ষা শুধু বিএনপির নয়, সরকারেরও। কারণ একটি বড় রাজনৈতিক জমায়েত শান্তিপূর্ণভাবে শেষ হওয়া মানে রাষ্ট্রের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ। আর অশান্তি মানে সহিংসতার রাজনীতি আবার কাজ করে এই বার্তা ছড়িয়ে পড়া। যে কোনো অল্প উত্তেজনা, গুজব, উস্কানি বা পরিকল্পিত হামলা ওই দিনটিকে দেশ জুড়ে আতঙ্কে পরিণত করতে পারে। কাজেই এখানে নিরাপত্তা পরিকল্পনা, ট্রাফিক ম্যানেজমেন্ট, চিকিৎসা প্রস্তুতি, গোয়েন্দা নজরদারি সবকিছু এমনভাবে সাজাতে হবে যাতে সেটি দমনমূলক না হয়ে সুরক্ষামূলক হয়। দমনমূলক নিরাপত্তা মানুষকে ভয় দেখায়, সুরক্ষামূলক নিরাপত্তা মানুষকে ভরসা দেয়। এখন প্রশ্ন আসে, রাজনীতির সহিংসতা কি কেবল অপরাধীদের কাজ নাকি রাজনৈতিক প্রকৌশল? বাংলাদেশে আমরা জানি সহিংসতা প্রায়ই কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রতিপক্ষকে ভয় দেখানো, মাঠ ফাঁকা করা, জনমনে অনাস্থা ছড়ানো, নির্বাচন বানচালের শঙ্কা তৈরি করা, অথবা একটি নির্দিষ্ট ধরনের শক্তির চাহিদা বাড়ানো। সহিংসতা যখন ধারাবাহিক হয় তখন তা কেবল আইন শৃঙ্খলার সমস্যা থাকে না, তা হয়ে ওঠে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। বিশেষ করে যখন সম্ভাব্য প্রার্থী, আন্দোলনের নেতাকর্মী, নির্বাচনী অফিস বা জনসমাগম লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যকে সহিংসতায় রূপ দিতে না দেয়া। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত একটি মামলায় প্রথম সাক্ষীর ইন ক্যামেরা জবানবন্দি গ্রহণ। মামলাটি কুষ্টিয়ায় হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল্লাহ আলম হানিফ সহ কয়েকজনের বিরুদ্ধে চলছে। বলা হয়েছে বা জানা যায় ওই ঘটনার সময় হানিফ ঘটনাস্থলে বা তার এলাকায় ছিলেন না। এবং সাক্ষীর নিরাপত্তা করতে এখানে বলে রাখা ভালো, নিশ্চিত করতে গোপনে জবানবন্দি নেয়ার পদ্ধতি গ্রহণ করা হয়েছে। অথচ একই মামলায় হাসানুল হক ইনুর সাক্ষীর ক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা করা হয়নি। এই ঘটনাটি আলাদা করে গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্র একদিকে নির্বাচন করতে চাইছে, অন্যদিকে অতীতের সহিংসতার বিচার প্রক্রিয়া এগোচ্ছে। এ দুয়ের মাঝখানে সাক্ষী, ভুক্তভোগী এবং রাজনীতির মাঠে থাকা সাধারণ মানুষ সুরক্ষার প্রশ্নে সবচেয়ে নাজুক অবস্থায় পড়ে। বিচার যদি বিশ্বাসযোগ্য হয়, নিরাপত্তা যদি সমানভাবে নিশ্চিত হয়, তাহলে সমাজ আস্থা পায়। আর যদি নিরাপত্তা ভেঙে পড়ে, তাহলে বিচার ও নির্বাচন দুটোই প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি বাড়ে। এখানে সবচেয়ে বড় কথাটা হলো আস্থা। বাংলাদেশের মানুষ এখন রাজনীতির ভাষণ কম বিশ্বাস করে, বাস্তবের নিশ্চয়তা বেশি খোঁজে। কে কি বললো তার চেয়ে মানুষ দেখে অপরাধী ধরা পড়লো কিনা, অস্ত্র উদ্ধার হলো কিনা, হামলার পর তদন্ত কত দ্রুত এগোয়, মামলা কতটা স্বচ্ছভাবে চলে, এবং সবচেয়ে বড় কথা, আইন কি সবার জন্য সমান?
নির্বাচনের আগে নিরাপত্তার প্রশ্নে তাই 3টি কঠিন কাজ একসঙ্গে করতে হবে। 1, অবৈধ অস্ত্র উদ্ধার ও ভাড়াটে অপরাধী চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ফল। 2, প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার একটি ন্যায্য ও মানসম্মত কাঠামো, যাতে দলভেদে বৈষম্য না থাকে। 3, গুজব উস্কানি ঠেকাতে সত্য তথ্যের দ্রুত প্রচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। নির্বাচনের পথে হাঁটতে হলে আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্র কেবল ব্যালট বাক্স নয়। গণতন্ত্র হলো ভয়হীনভাবে মত প্রকাশ, মাঠে দাঁড়ানোর সাহস এবং রাষ্ট্রের নিরপেক্ষ সুরক্ষা। আজ উত্তরা থেকে বিজয়নগর যে বার্তা আমরা পাচ্ছি সেটি হলো ভয় আবার রাজনীতির দরজায় কড়া নাড়ছে। আর 25 ডিসেম্বরের মতো বড় রাজনৈতিক মুহূর্ত সামনে রেখে সেই ভয়কে যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে নির্বাচনী মাঠে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ভয় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। এই দেশের মানুষ অনেকবার দেখেছে ভয় দিয়ে সাময়িকভাবে রাস্তা খালি করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষই ফিরিয়ে আনে ভারসাম্য, যদি রাষ্ট্র তাকে সুরক্ষা দেয়। তাই আজকের প্রশ্নটা খুব সোজা, রাষ্ট্র কি ভয়কে হারাতে চায় নাকি ভয়কে পরিচালনা করতে চায়? নির্বাচনের ভবিষ্যৎ এই এক প্রশ্নের উত্তরেই অনেকখানি নির্ভর করছে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।